প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিট টিভির সমসাময়িক প্রসঙ্গ ফেসবুক লাইভে। আজ বয়াল ২১শে আগস্ট ২০০৪ সালের আজকের দিনে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সমাবেশে ইতিহাসের অন্যতম নৃশংসতম গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। কিন্তু শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁচে গেলেও নিহত হন আইবি রহমান সহ ২৪ জন নেতাকর্মী এবং অসংখ্য নেতাকর্মী আহত হন। সেই দিনের সেই সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের তৎকালীন সভাপতি বাবু জগদীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ। আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেই দিনের স্মৃতি নিয়ে আলোচনা করতে জনাব বাবু জগদীশ চন্দ্র দাস, সহসভাপতি মহানগর আওয়ামী লীগ, এবং জনাব আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগ। আপনাদের দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। জনাব আজাদুর রহমান আজাদ, সেই দিন আপনি যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন। তো আমরা শুনেছি আপনি স্টেজের খুব কাছাকাছি ছিলেন। সেদিনের স্মৃতি নিয়ে যদি আমাদের উদ্দেশ্যে বলতেন। আগস্ট মাস আমাদের বাঙালি জাতির একটি কলঙ্কের মাস, একটি সুখের মাস। এই আগস্ট মাস আসলে আমরা খুব ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন থেকে দেখতাম আমাদের বাড়িতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে বাজানো। কেন বাজানো হতো, কিসের জন্য বাজানো হতো সেটাই জানতাম, সেই বুঝ শক্তিও হয়। পরবর্তীতে দেখলাম যে ২৬শে মার্চ, ২ ডিসেম্বর এবং ১৫ই আগস্ট, এই ৩ দিনই বাজানো। ১৫ই আগস্ট যে সময় আমাদের বাড়িতে বাজানো হতো, তৎকালীন সময়ে বাড়িতে আর কোনো দেশাত্মবোধক কোনো গান হতো না, শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাষণটুকু বাজাতো আমাদের বাবা। বোধ যে সময় একটু বড় হলাম, আমরা একটু বয়সে বাড়লো, তখন বুঝলাম যে এই দিনই জাতির জন্য বঙ্গবন্ধু সে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর হত্যার পর যে সময় স্কুলে পড়ালেখা করলাম, বঙ্গবন্ধুর পরিবার নিয়ে অনেক কথা শুনেছি। অনেক কথা শুনতে শুনতে আমার মনে হয় আজকে আমার বয়সী যারা 50 কিংবা 50, 70, 52 বা 48, তারা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে এমন এমন কথা শুনেছে, শুনে এই দেশে মুক্তিযুদ্ধের আদর্শের কিংবা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কোনো সংগঠন করতে পারে, এই ধরনের মিথ্যা অপবাদ শুনেছি, অনেক শুনেছি। আজকে আপনাকে ধন্যবাদ দিতে হয় এই কারণেই, আজকে এই যুগে জননেত্রী শেখ হাসিনার যুগে আমরা ডিজিটাল বাংলাদেশ, আজকে আপনার এই অনুষ্ঠান সারা পৃথিবী ব্যাপী দেখতেছেন, শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন, আমাদের কথা। সেই জন্য আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা, আমাদের সিলেট এক আসনের মাননীয় এমপি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ যারা এই বাংলাদেশ নিয়ে কাজ করতেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। যারা দেখতেছেন আমাদের প্রোগ্রাম, তাদেরকে ধন্যবাদ দিতে হয়। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত, এবং আমাদের দেশের কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল সেনাবাহিনীর নেতৃত্বে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো ৭৫-এর আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে ১৯৯৬ সালের আগ পর্যন্ত, যেটা আত্মস্বীকৃত খুনি যেটা আমি বলতেছি, সেটাই হলো কি, তারা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন সভা সমাবেশে, মিছিল করে, মিটিং করে, টিভিতে, রেডিওতে গিয়ে বলেছিল যে আমরা শেখ মুজিবকে হত্যা করি। বঙ্গবন্ধু কথা বলতো না, আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, শেখ মুজিবের ছেলে এই করেছে, শেখ মুজিব এই করেছে, সেই করেছে, অনেক। আমরা সেই কথা শুনেই বড় হয়েছে। দুর্ভাগ্যজনক হলো সত্য, যারাই বলেছে এই কথা আত্মস্বীকৃত খুনিরা, বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে যে কথাগুলা বলা হয়েছে বা আমরা কথা শুনে বড় হয়েছে, তার একটি চুল পরিমাণ প্রমাণ দিতে পারে নাই। আজকেও পৃথিবীর অনেক রাষ্ট্রনায়ক, অনেক সরকার প্রধান, অনেক রাষ্ট্রপ্রধান তার দেশ থেকে পলায়ন করেছে, অনেক টাকা করে নিয়ে
সেই দেশ থেকে বাইরে হয়েছেন। এই কিছুদিন পূর্বে, আজ থেকে ৩-৪ দিন পূর্বে আমাদের আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান দেশ থেকে বিতাড়িত হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের মিডিয়া বলতেছে যে গাড়ি, ট্রাক এবং হেলিকপ্টার ভরে টাকা পয়সা নিয়ে গেছে। বঙ্গবন্ধু সম্বন্ধে এখন পর্যন্ত ইতিহাসে এই ধরনের কোনো কথা নেই। বঙ্গবন্ধুকে হত্যার পর তার বাড়িতে কাড়ি কাড়ি টাকা মিলিচ্ছে, সোনা মিলিচ্ছে, গয়না মিলিচ্ছে, এই ধরনের কোনো ইতিহাস নেই। বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য। বঙ্গবন্ধুর আত্মজীবনী যিনি পড়েন, অসমার আত্মজীবনী, আমার মনে হয় না যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু জীবনে বলে নাই। যে বঙ্গবন্ধুকে শেখ সাহেব বলতো অথবা শেখ মুজিব বলতো, সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলতে হবে। কারণ যে বঙ্গবন্ধু যে অসমাপ্ত আত্মজীবনীতে যে তিনি যেন বাস্তব কথাটা বলে গেছেন যে তিনি কিভাবে রাজনীতি করেছেন, তিনি কিভাবে পাকিস্তানের পক্ষে ছিলেন, কিভাবে বাংলাদেশ হলো, এই সব কিছু ওনার আত্মজীবনীতে লেখা। বঙ্গবন্ধুকে 15ই আগস্টের আগস্ট মাসটাই এই বঙ্গবন্ধুর কে যারা হত্যা করেছিল তারাই যাদেরকে সমাজে কিংবা দূতাবাসে চাকরি দিয়েছিল বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্য কিংবা বাংলাদেশকে রাষ্ট্র চিহ্নিত করার জন্য উনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তার সুযোগ্য উত্তরসূরি, তার সুযোগ্য সহধর্মী, যিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতার মসনদে, পৃথিবীর ইতিহাসে একজন বিরোধী দলের নেতাকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের গ্রেনেড কিংবা এই ধরনের করা হয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার ব্যতীত করতে কেউ কোনোদিন করতে পারবে। এটা আমি নাই, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মানুষ, যে কোনো দেশের মানুষ এটা বিশ্বাস করে। বাংলাদেশেও ঠিক সেইভাবে হয়েছে। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তারা মনে করেছিল এই দেশে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু আর নাম বলার কিংবা নাম রাখার কেউ। শেখ হাসিনা এসেছেন 82 সাল থেকে 96 সালে ক্ষমতায় এসেছেন, 2001 সালে আবার বিএনপি ক্ষমতায় গিয়েছে। 2004 সালে যে ঘটনা দেখেন, 2001 সাল থেকে 2002 সাল থেকে বাংলাদেশে আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে ছিলাম, মিছিল মিটিং যে জায়গায় যে সময় করি সেই সময় পুলিশের হানার সাথে আরেকটি রয়েছে বম রয়েছে, তার সাথে আরেকটি রয়েছে উন্নত মানের গ্রেনেড রয়েছে। আপনি দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামের রওজা শরীফ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মুক্তিযুদ্ধ, এমন কোন যুদ্ধ যায় নাই, এমন কোন সংগ্রাম যায় নাই এই জায়গায় গিয়ে কেউ একটি বোমা ফুটে নেই, একটা গুলি শব্দ হয়। কিন্তু দেলোয়ার হোসেন সাইদুল ঐক্য জোটের শরিক দল বিএনপি, ওনারা প্রোগ্রাম করলেন আমাদের আলিয়া মাদ্রাসার মধ্যে। দেলোয়ার হোসেন সাইদি বক্তব্য দিলেন যে মাজার গুড়িয়ে দিতে হবে, শাহজালালের মাজারে উরুস করতে দেওয়া যাবে না। এর 1 সপ্তাহের ভিতরে আমরা দেখলাম শাহজালালের মাজারে আমাদের 700 বছরের ইতিহাসে যে গজার মাছ, সেই গজার মাছকে বিষ খেয়ে হত্যা করা। এর কিছুদিন পরবর্তীতে দেখলাম আমরা সেখানে উরুস হচ্ছে, 700 বছর থেকে উরুস হচ্ছে, সেই উরুসে গ্রেনেড মারা হলো, মেরে আরো 7 জন না 8 জন মানুষকে হত্যা করা। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, আমরা সিলেটবাসী, আমাদের কৃতি সন্তান, আমরা সিলেটবাসী যাকে গর্ব করি, বাংলাদেশ যাকে গর্ব করি, আজকে পৃথিবীর বুকে ইংল্যান্ড একটি উচ্চ সম্পূর্ণ দেশ, পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেই দেশের প্রতিনিধিত্ব করতেছেন আমাদের সিলেটের সন্তান আনোয়ার চৌধুরী। সে আনোয়ার চৌধুরী যখন বাংলাদেশে ব্রিটিশ অ্যাম্বাসেডার হয়ে এসেছেন, কিছুদিন পূর্বে উনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস ইসলামে শুক্রবারের দিন নামাজ পড়তে তাকে হত্যা করার জন্য, তাকে উদ্দেশ্য করে এই সাইদুল ঐক্য জোট সরকার গ্রেনেড মারা হলো এই আমাদের মাদ্রাসা। সেখানে তার সাথে আরো যারা রয়েছেন অনেকে মারা গিয়েছেন, 4-5 জন লোক মারা গেছেন। আমরা আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে আমরা উসমানী মেডিকেল কলেজে গেলাম, আমরা রক্ত দিলাম, টাকা পয়সা দিলাম, গরিব রোগীদেরকে সেবা করলাম। দেখা গেলো সেখান থেকে আসার সাথে সাথে ছাত্রলীগ যুবলীগ আমাকে না পেয়ে আমার পাইকে ধরে নিয়ে যাওয়া হয়, 7 মাস 8 মাস কারাগারে রাখা। এই যে বিএনপির যে হত্যা, খুব ষড়যন্ত্র, বোমা রাজনীতি, গ্রেনেড মারা রাজনীতি, 2004 সালে দেখেন সারা বাংলাদেশে 17ই আগস্ট মাসে 2004 সালে
সারা বাংলাদেশে একসাথে একই সময়ে 65টি জায়গায় বোমা মারা হয়। এটা কার নেতৃত্বে? আমি সহজ কথায় বলবো, সরকারের ছত্রছায়া ব্যতীত কোনো অবস্থায় এটা সম্ভব হয়। পার্লামেন্টে বসে যদি বাংলা ভাইকে বলা হয় বাংলা ভাই, উর্দু ভাই বলতে কোনো শব্দ নাই, আব্দুর রহমান বলতে কোনো, শায়েখ আব্দুর রহমান বলতে কিছু নাই। সব হলো গিয়ে মিডিয়া সৃষ্টি, আপনাদের মিডিয়া সৃষ্টি। কে বলেন শিল্পমন্ত্রী বলেন, কে বলেন বিএনপির মন্ত্রী বলে, কে বলে জামাতের মন্ত্রী বলে। এই সৃষ্টি কাদের কাদের সৃষ্টি? এই যে জঙ্গি, এই জঙ্গি সৃষ্টি তৎপরতার পিছনে বিএনপির প্রত্যক্ষ হাত এবং পরোক্ষভাবে জড়িত রয়েছে। তার সাথে খুনি তারেক জিয়া রয়েছে। এই যে ঘটনাটা আপনার আগস্ট মাস, আমি এই জন্য বললাম আগস্ট মাসটা আমাদের একটি সুখের মাস। এই আগস্ট মাসে দেখেন আমাদের সিলেটে আমরা 15ই আগস্ট কিভাবে পালন করি। যদিও দাদাও সেই সময় দেশের বাইরে ছিলেন, আমিও ছিলাম সিলেট শহরে। আমরা আগস্ট মাস কিভাবে পালন করবো, মহানগর আওয়ামী লীগের একটা সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়, সভা হলো 3 থেকে 4 মিনিটের সভা। সেই 4 মিনিটের সভায় আমাদের বদরুল কামরান শুধু বললেন যে আমরা 15ই আগস্ট এই প্রোগ্রাম গুলা করবো। পরে উনি একটি প্রোগ্রামে যাবেন, উনি বাইর হয়েছে, সেখানে গ্রেনেড মারা, গ্রেনেড মেরে আমাদের 17 জন না 18 জন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, অনেকে আছেন এখন পঙ্গুত্ব বরণ করেছে। আমরা আমাদের প্রচার সম্পাদক ইব্রাহিম ভাইকে হারালাম। ইব্রাহিম ভাইকে হারানোর পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখার জন্য আবার জননেত্রী শেখ হাসিনা সিলেটে বসে সার্কিট হাউসে আপনাদের মতো সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাথে বসে এখানে বসে সিদ্ধান্ত নিলেন যে সারা দেশে এই যে বোমা এবং গ্রেনেড ছুড়া, তার প্রতিবাদে, জঙ্গিবাদের প্রতিবাদে আওয়ামী লীগ 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনে থেকে আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করে এটা মিছিল করি। আমরা সিলেট থেকে, আমি এবং আমার যোগদা তৎকালীন সময় আমরা যুবলীগের সংগ্রামী সিলেট জেলা যুবলীগের সভাপতি সম্পাদক ছিলাম। আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ যুবলীগের তৎকালীন সময়ে সংগ্রামী চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যিনি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, আজকে যিনি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্ব নিয়ে রয়েছে। তারা আমাদেরকে নির্দেশ দিলেন, আমরা গেলাম, আমরা কিছু সংখ্যক নেতা কি হলো কিনা তা পরবর্তীতে আসতেছে। এই যে আগস্ট মাস, এই সিদ্ধান্ত নেত্রী সিলেটে বসে বললেন যে আমরা শান্তিপূর্ণ একটা সমাবেশ করব। সমাবেশ বলতে কি, ছোট্ট একটি সমাবেশ। সেখানে বিএনপি আমাদেরকে কোনো স্টেজের পারমিশন দিল না, সেখানে কোনো স্টেজের পারমিশন নাই। সে একটি মোবাইল স্টেজ হলো, সেটা হলো একটা গাড়ি দিয়ে। সেই গাড়ির ভিতরে, গাড়ির উপরে উঠে জননেত্রী শেখ হাসিনা যে সময় বক্তব্য দিয়েছেন, সিলেটের কথা বললেন, মিসবাহের কথা বললেন, কামরান ভাইয়ের কথা বললেন, তাদের কথা দেখে এসেছেন, তাদেরকে এই হলো সেই হলো, সে বলছে। মিটিংটা শেষ হলো, শেষ হওয়ার ঠিক আমার মনে হয় 30 থেকে 32 সেকেন্ডের আগেই উপযুক্ত করে বৃষ্টির মতো গ্রেনেড ছোড়া। আমি এই জন্যই বললাম 15ই আগস্ট। 15ই আগস্ট দেখেন জাতির জন্য সপরিবারে হত্যা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা জীবিত রয়েছেন, উনার ছোট বোন শেখ রেহানা জীবিত রয়েছেন দুটি কারণে। উনারা দেশের বাইরে ছিলেন এবং আল্লাহ তাআলা উনাদেরকে নিজ হেফাজতে দেশের বাইরে রেখেছিলেন। আজকের বাংলাদেশের মানুষকে এই অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, বাংলাদেশের মানুষকে তার বুট এবং বাতের সংগ্রামে বাস্তবায়ন করার, আমি এই জন্যই বললাম এই দুইটি কারণ। আজকে দেখেন 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার ডানে বামে বৃষ্টির মতো গ্রেনেড ছোড়া হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার হেফাজতের মালিক, সেই হেফাজত করেছেন জননেত্রী শেখ হাসিনা। একটি গ্রেনেডও, যতি গ্রেনেডও আপনার ট্রাকের উপরে পড়েছে, একটি গ্রেনেড বিস্ফোরিত হয়নি। কিন্তু ডান দিকে বাম দিকে যে জায়গায় গ্রেনেড ছোড়া হয়েছে, সবটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে, 2-1টি গ্রেনেড। আমাদের আইবুর রহমান সহ, আমাদের মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সহ আরো 24 জন মানুষ সেখানে শহীদ হয়েছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা মানব পাচির করে জননেত্রী শেখ হাসিনা সেখানে পাচ্ছে। আমাদের সেই মানব পাচির করতে গিয়ে আমাদের ঢাকার তৎকালীন সময়ে সর্বপ্রথম যিনি নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ, তিনি রক্তাক্ত হয়েছেন। আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত রক্তাক্ত হয়েছেন, আপনার আব্দুর রাজ্জাক ভাই রক্তাক্ত হয়েছেন, আমর হোসেন আমর রক্তাক্ত হয়েছে, তুফাইল ভাই রক্তাক্ত হয়েছে, আরো অনেক জাতীয় নেতারা রক্তাক্ত হয়েছে। অনেকেই, আজকে প্রায় 300 জনের মতন মানুষ আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা পঙ্গুত্ব বরণ করেছে। এই যে 21শে আগস্টের ঘটনাকে বিএনপি
জামাত সরকার, 4 দলীয় ঐক্যজোট সরকার ভিন্ন খাতে নেওয়ার জন্য আমরা সেই সময় ছিলাম, আমি ছিলাম, জগদা ছিলাম, আমাদের যুবলীগের নেতৃত্বে আমরা সেখানে ঠিক তাকের পিছনে ছিলাম। পুলিশ যখন শেখ হাসিনাকে মানব পাচার করে, যখন শেখ হাসিনাকে গাড়িতে তোলা হয়, পুলিশ দেখবেন তৎকালীন সময় আপনি টিভিতে দেখেন কিংবা পত্রিকায় পাবেন, আপনি তল্লাশি করেন দেখবেন, ঠিক নেত্রীর ঠিক পিছনে থেকে গুলি করা হয়েছে। সেই গুলি যে বুলেট প্রুফ থাকতো না, তাহলে নেত্রীর গুলিটা ঠিক সেই নেত্রীর পিছন দিকে মাথায় লাগতো। তদ্রুপ ভাবে ঠিক সামন দিকে এটা গুলি করা হয়েছে। মানে তারেক জিয়া চাইছিল যে নেত্রীকে যদি জ্ঞানেতে হত্যা করা না হয়, তাহলে গুলি করে হত্যা করতে হবে, না নিশ্চিত করতে হবে। কিন্তু আমি আগেই বলেছি, আল্লাহ তাআলা যাকে বাঁচিয়ে রাখবেন, তারেক জিয়া একজন সন্ত্রাসী, একজন কুলাঙ্গা, এই 18 কোটি মানুষের একজন কুলাঙ্গা, আমাদের নেত্রীকে কিছুই করতে পারে না। 20 বার জননেত্রী শেখ হাসিনার উপরে এইভাবে হত্যার উদ্দেশ্যে চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছে। আর তারেক জিয়া কিছু করতে পারে না। আজকে তারেক জিয়া নির্বাসিত, যেখানে তারেক জিয়া নির্বাসিত, যেখানে সে ভিক্ষুকের মতন দুয়ারে দুয়ারে ঘুরতেছে তার রাজনৈতিক আশ্রয়ের জন্য, সেই জায়গায় আজকে বঙ্গবন্ধুর দহিত্র আর আমাদের জননেত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, মানে শেখ রেহানার মেয়ে, সেখানে আজকে পার্লামেন্টের আইনসভার সদস্য। সুতরাং পৃথিবীর বিচার এভাবেই হয়। আজকে আজকে খুনি তারেক জিয়ার এক সন্তান কোথায় মারা গিয়েছে, আরেকজন খালেদা জিয়া, উনি আজকে দণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী থাকবেন, এবং বিএনপি আলারা বলেন উনি তিনবারের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের সময় কালো টাকা সাদা করার জন্য তিনি কালো টাকা সাদা করে। সুতরাং এই দেশে আমরা বাস করি, যে দেশে 3বারের প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেন, মানে তার কাছে অবৈধ টাকা ছিল। ধন্যবাদ আপনাকে। আবার আসলো, দাদার মুখ থেকে শুনবো গ্রেনেড হামলার পরবর্তী পরিস্থিতি কি হয়েছিল। আপনি তো প্রত্যক্ষদর্শী। চিকিৎসা ব্যবস্থা বা আওয়ামী লীগের নেতাকর্মীকে হসপিটালে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, ছড়িয়ে ছিটে ছিল জুতা, তখনকার পরিস্থিতি কিভাবে দেখেছিলেন? আমি 1975 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাহার পরিবার বর্গ এবং আত্মীয় স্বজন দ্বারা নিহত হয়েছিলেন, তাহার আত্মা এবং 21শে আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য বলছি। আমরা 2004-এর আগস্ট মাসে, আমি তখন আমাদের দেশের বাইরে ছিলাম, আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সিলেটে ছিলাম। হঠাৎ করে আমাদের এই দেশে যখন বিশৃঙ্খলা সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করে বিভিন্ন লোককে মারছে, তেমনি ভাবে 2005 সালের এই 17ই আগস্টে সারা বাংলাদেশে সিরিজ বোমা চালিয়ে প্রত্যেকটি জেলায় একযোগে একসাথে বোমা চালানো হয়েছিল এবং সন্ত্রাসী কার্যক্রম করে অনেককে আহত করেছে। সেভাবে আমাদের শাহজালাল মাজারে আমাদের গজার মাসের উপরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আনোয়ার হোসেন আনোয়ার সাহেবের উপরে বোমা বিস্ফোরণ করা হয়েছিল, এবং এমনকি আমাদের সিলেটের সাবেক এমপি আমাদের জবুন্নেসা ভাবি, ওনার বাসাতে মহিলা আওয়ামী লীগের সভা চলাকালীন অবস্থায় বোমা বিস্ফোরণ করা হয়েছিল। ওনার একটি পা নষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করছে। আমাদের সেই সিলেট বিভাগের একজন সিংহ পুরুষ, পার্টি বাংলা সিংহ পুরুষ বাবু সুরঞ্জিত সেনগুপ্তের উপরেও বোমা বিস্ফোরণ করা হয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছে। যাই হোক, তেমনি ভাবে 21শে আগস্টে আমরা 19 তারিখ তখন আমাদের কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, বর্তমানে প্রেসিডিয়াম, আমাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নামানক, এবং তখনকার যুবলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকার দায়িত্বরত আমাদের মির্জা আজম এমপি সাহেব, ওনাদের নির্দেশে
আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে প্রতিবাদ সভা বঙ্গবন্ধু অভিনয়ে প্রতিবাদ সভা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এবং জোট সরকারে যেভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি প্রতিবাদ সভা করবে এবং বঙ্গবন্ধু অভিনয়ে। তখন আমাদের সিলেট থেকে আমরা কেন্দ্রীয় নেতা যুবলীগের ওনারা আমাদের যুবলীগকে নির্দেশ দিয়েছে, বিশেষ করে আজাদুর আজাদ সাহেবকে তুমি বলেছেন নানক ভাই আজম ভাই তুমি সকালে যুবলীগ নেতা কর্মী নিয়ে প্রতিবাদ সভায় আসবে। তখন আমি দেশের বাইরে ছিলাম, তখন আমাকে আমার সেক্রেটারি ফোন করে বলেছেন দাদা আপনি রিটার্ন টিকিট থাকতে চলে আসেন আমাদের নানক ভাই আজম ভাই। তখন তো আমরা বিরোধী দল করি, তো নানক ভাই আজম ভাই ফোন করছেন সেই সমাবেশে আমাদের উপস্থিত থাকতেই হবে। তখন আমি রিটার্ন টিকিট ছিল, আমি 20 তারিখে ঢাকা আসলাম। আসার পর রাতে যোগাযোগ হলো সেক্রেটারি সাহেব এবং সবার সাথে এবং যুবলীগের নেতা কর্মী সবার সাথে। 21 তারিখে আমরা কিভাবে সেই সমাবেশে যাব। আমরা তখন এই বঙ্গবন্ধু এভিনিউ এক জায়গাতে আমরা যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে নানক ভাই আজম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এখানে সমবেত হলাম। সমবেত হওয়ার পর হঠাৎ করে নানক ভাই এসে বললেন তোমরা এই সিলেটিরা তোমরা শুনো, জগদীশ আজাদ আমরা বিক্ষোভ সহকারে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা মঞ্চে নিয়ে আসবো, ওকে স্বাগত জানিয়ে আমরা বিক্ষোভ মিছিল করবো এবং আমরা ওকে নিয়ে আসবো। তখন বাংলাদেশ এবং সিলেট সবাই দেখবে তোমাদেরকে টিভিতে দেখবে। তখন আমরা বিক্ষোভ সহকারে আমরা এই শেখ হাসিনার কাছে গিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়ে আমরা এই বঙ্গবন্ধু কেন আমরা সিলেট জেলা যুবলীগের নেতৃত্বে হ্যাঁ। কেন্দ্রীয় যুবলীগ তো হচ্ছে আমাদের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ সে গেছিল, আমাদেরকে নেতৃত্বের সামনে দেওয়া নেতৃত্বের সামনে দেওয়ার জন্য একটু অবশ্যইকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে সামনে দিয়ে দিয়েছিল। ওনারা বলছিলেন যে তোমাদের সিলেটবাসীকে বা সারা বাংলাদেশ দেখবে পৃথিবী দেখবে। তখন আমরা মিছিল সহকারে আপনাদের নেতৃত্বের কথা অনুযায়ী আমরা গেলাম এবং নেতৃত্বকে নিয়ে আসলাম। তখন জোট সরকার আমাদের আওয়ামী লীগের প্রোগ্রাম করার স্টেজের অনুমতি দেওয়া হয়নি। তখন একটা মোবাইল যে ট্রাক আনা হলো, এখন আমার চোখে ভাসছে। ট্রাকটির 2টি সাইড খোলা ছিল, একটি সাইড টানা সাইডে ছিল। তখন নেত্রীকে স্টেজে ট্রাকে তোলার পর যখন বক্তব্য দিছিলেন, বক্তব্য শেষ পর্যায়ে তখন আমাদের সিলেটের কথা বললেন। সিলেটে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ ভাই তখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন। উনাদের ডাকে উনারা 7 তারিখ সম্ভবত 7 তারিখ মহানগর আওয়ামী লীগের ডাক দিলেন গুলশান সেন্টারে। সেই গুলশান সেন্টারে ডাক দেওয়ার পর ওই যে এখানে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেটার কথা নেত্রী বলছিলেন। যে আমাদের সিলেটের তাদেরকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট কামরান এবং মিসবাউদ্দিন সিরাজ সহ অনেক নেতা আহত হয়েছেন। আমি নিজে গিয়ে সিলেটের হসপিটালকে দেখে এসেছি। সেক্ষেত্রে বলার সাথে সাথে আমি বদরুদ্দিন কামরান ভাইকে ফোন করেছি, উল্লাস করে ওনাদের নাম যেহেতু নেত্রী বলছেন। তখন কামরান ভাই না ধরে মিসবা ভাই ফোন করলেন, বললাম মিসবা ভাই নেত্রী আপনাদের নাম ধরে বলছেন আমাদের সিলেটের মুখোমুখের উপরে বিস্ফোরণ করা হয়েছে এবং তিনি নিজে গিয়ে দেখে এসেছেন আপনাদের। এমনি এক পর্যায়ে প্রায় বক্তব্য আমরা ফোনে কথা বলা অবস্থায় গেটের চার্জ করলো। গেটের চার্জ করার পরে অন্ধকার হয়ে গেছে, অন্ধকার একদম ট্রাকের কাছে গেটের চার্জ করে একটা একটা করিয়া প্রায় 14টি গেটের চার্জ করা হচ্ছে। তখন আমরা এলোপাতারি দৌড়ঝাঁপ শুরু হইলো এবং মানুষ লাশের পর লাশ এবং আহত নিহত হয়েছিল। তখন নেত্রীকে মানব পাচির করে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যেমন আমাদের কেন্দ্রীয় সবাই ছিলেন, হানিফ ভাই ছিলেন, সাবেক মেয়র আমাদের তুফাইল সাহেব ছিলেন এবং আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, এইভাবে আমরা সুরঞ্জিত সেনগুপ্ত, সাবের ভাই, কেন্দ্রীয় বাউদ্দিন নাসিম ভাই সবাই ছিলেন সেখানে, আরো কেন্দ্রীয় অনেক নেতারা ছিলেন। থেকে ওনাকে মানব পাচির করে আস্তে আস্তে গাড়ি থেকে নামিয়ে ওনাকে আমরা মিছিল সহকারে আমরা যুবলীগ
মিছিল সহকারে ওনার পাশাপাশি গিয়ে এক পর্যায়ে আমরা এই জিপের কাছে চলে গেলাম। তখন শেখ হাসিনাকে প্রাণে মারার জন্য শেষ পর্যন্ত একটি গুলি করেছে। গুলি করার পর এই যে শেখ হাসিনার বডিগার্ড তখন স্পটই মাহবুবুর রহমান মারা গিয়েছে। এরপর তার ওনার গাড়ির চাকাটাও পাম্পসার্ট হয়ে গেছে, গুলি করা হয়েছিল, গুলি করে পাম্পসার্ট হয়েছিল। তো 3 চাক্কার উপরে ড্রাইভার এক্সপার্ট ছিল, উনি গাড়ি স্টার্ট দিয়ে টান দিছে। তখন আমরা মিছিল সহকারে মিছিল করে আমরা নেত্রীকে প্রায় 8 মাইল দূরে আমরা এগিয়ে দিয়ে আসলাম। উনি যখন চলে গেছেন তখন আবার মিছিল দিয়ে আমরা এখানে ফিরে আসলাম। তখন পুলিশের লাঠি চার্জ, এলোপাতারি মাইল লাঠি চার্জ, কাঁদানি গ্যাস, টিয়ার গ্যাস সব ছেড়ে, এমনকি আমরা প্রচুর মাইল খেয়েছি, লাঠি চার্জ হয়েছে আমাদের উপরে। আমিও মাইল খেয়েছি, আজাদুর রহমান আজাদও মাইল খেয়েছে। 2-4টি বাড়ি পড়ছে অন্তত, আমরা হয়তো উনি হয়তো শর্মাইয়া বলে নাই, পড়ছে হয়তো। তো এইভাবে আমরা আহত হওয়ার পর দেখলাম যে লাশের পর লাশ এবং আহত কিছু লোকজন, ওনারা কাঁদছে। তখন হঠাৎ করে একটা ব্যান, ওই যে টেলা ব্যান, অনেকগুলা বেনে করে আমরা পাঠিয়েছি, বেলে করে পাঠিয়েছি, অনেকগুলো অ্যাম্বুলেন্সের কোনো সুযোগ ছিল না। এরপর আমরা রিস্কা সিএনজি যে জায়গায় পারছি। এরপর আমরা এই যে ঢাকা মেডিকেলে আমরা গেলাম সবাই। না, তৎকালীন সময় আবার কিন্তু আছে, পুলিশ টিয়ার গ্যাস করলো, কাঁদানি গ্যাস মারলো, লাঠি চার্জ করলো। পরবর্তীতে এই সময়ে কিন্তু আবার পুলিশ এসে ওই যে পুলিশের পানির গাড়িটা কি বলা হয়, ফায়ার সার্ভিস, না ফায়ার না, পুলিশের পানি, পুলিশ যেটা যে গরম পানি, এটা দিয়ে আবার ওই যে যত ইয়ে জল কামান দিয়ে হলো গাড়ি আমাদেরকে, এই জায়গাটা রক্ত সব জায়গাটা ধুয়ে মুছে, যেটা কোনো আলামতটাকে নষ্ট করার জন্য যা যা করার সব পুলিশই করে ফেললো। এইটা এই আধা ঘন্টার ভিতরেই, কিন্তু 20 মিনিটের ভিতরেই আমরা এখানে থাকা অবস্থায় আমাদেরকে লাঠিচার্জ করলো, এমনকি কিছু লোককে হয়তো গ্রেফতার করছিল, পরবর্তীতে হয়তো ছেড়ে দেওয়া হয়েছে আমার ধারণা, কারণ কিছু লোককে ধরে নিয়ে গেছে। এভাবে আমরা মেডিকেলে গেলাম, যাওয়ার পর দেখলাম অনেক আহত, কিছু অনেক নিহত। দেখার পর এখানে কোনো ডাক্তারদের, তারা ইন্টার্নি ডাক্তার কিছু আছে, ওরা ঠিক মতো ট্রিটমেন্ট করতে পারতেছে না। তখন আমরা কি করবো, আমরা অনেক লোক রক্তের জন্য কাতরাইতেছে, অনেক লোক ঔষধের জন্য কাতরাইতেছে। আমরা দেখে আসলে নিজেই আমরা কিছুটা বিব্রত বোধ করেছিলাম এই অবস্থা দেখে। পরবর্তীতে একজন রোগীর ও পজিটিভ রক্ত লাগে, আমি অপোজিট রক্ত আমার সাথে মিলে গেল, আমি এক ব্যাগ রক্ত দিলাম অপোজিটিভ রোগীকে, উনি দিলেন আরেকজনকে, উনার গ্রুপে এক ব্যাগ রক্ত। এইভাবে আমাদের কর্মী বাহিনী যারা 5 ব্যাগ রক্ত আমরা আহতদেরকে দিয়েছি। দেওয়ার পর এরপর দেখলাম আমাদের আমাদের ডাক্তার যারা এই স্বাধীনতা চিকিৎসা পরিষদ, ওনারা এসে এই যারা নিহত আছেন দেখতেছেন এবং আহত যারা আছে সবাইকে ওনারা সেবা দিতেছেন। তখন দেখার পর হঠাৎ করে দেখলাম আপনাদের এই যে এটিএন এর সাংবাদিক মুন্নি সাহা উনি আসলেন, এসে জানতে পারলেন আমরা সিলেটি। তো সিলেটি জেনে উনি কৌতুক করে ইয়ে করেও, যেহেতু উৎসুক হয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে আমার কাছ থেকে ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিলেন। নেওয়ার পর আমরা সেখান থেকে চলে আসলাম, কিছু নেতাদেরকে দেখে আসি। এরপর আমরা যারা ছিলাম, আমি এবং আজাদের নেতৃত্বে আমরা যুবলীগের যারা, আমরা সুরঞ্জিত সেনগুপ্তকে দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ওনারা আইসিইউ তে আছেন, দেখার কোনো পরিবেশ ছিল না। এরপর শিকদার মেডিকেল, এরপর আমরা ওই যে আমাদের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, ওনার স্ত্রী সহধর্মিনী, উনিও শিকদারে ছিলেন, দেখতে গেছিলাম, কিন্তু দেখার হলো না। অনেক সবাইকে আমরা চেয়েছি দেখার। সেদিন মেডিকেলের যে বিষয়টুকু দাদা হয়তো ছেড়ে গেছে, সেখানে ডাক্তারের কোনো নামমাত্রই ডাক্তার ছিল, পরবর্তীতে যে সময় এটা তো যে স্বাধীনতা চিকিৎসা পরিষদ, এটা আর কি মুক্তিযুদ্ধের পক্ষে যেসব চিকিৎসকরা রয়েছে তাদেরকে তো সরকার বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে, কিংবা চাকরিচ্যুত করে ফেলেছে, অথবা ওএসটি করে রেখেছে উনারা যে সময় এসেছে। কিন্তু এর আগে মনে করেন আমরাই অনেক সময় ব্যান্ডেজ দিতে পারি, যেটা দেখা আমরা হয়তো টিভিতে দেখেছি, অথবা অনেক সময় রোগীকে নিয়েছি উসমানী মেডিকেলে, সেই দেখেই আমরা অনেক সময় ব্যান্ডেজ করেছি অনেক লোক।
ডাক্তার তখন সবাই ডাক্তার হয়ে গেছে। এখন এমনই মানে সমস্যা হচ্ছে কি আর কাকে কি করতে হবে সেটা আমরা বুঝতে পারতেছি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে যা পারে মানবিক দিক থেকে সে ঠিক সেইভাবে কাজ করতে যায়। পরবর্তীতে ডাক্তার যারা এসেছে সেটা লেগে আমাদের স্বাধীন চিকিৎসক পরিষদের ওনারাও বলতেছেন যে ডাক্তার নাই, আমরা এই আছি যতটুকু পারতেছি আমরা। কিন্তু সরকারের সে তৎকালীন সময়ের ঢাকা মেডিকেলের ডাইরেক্টর সাহেব বলুন, পরিচালক সাহেব বলুন, যে বা যারা ছিলেন তৎকালীন সময়ে, ওনারা কিন্তু এই যে রোগীদেরকে সেবা কিভাবে দিবেন না সেই তৎপরতায় ব্যস্ত ছিল। এটাই হলো বাস্তবতা। কিন্তু আমি জানি না আজকে ওনারা স্বাধীনতা চিকিৎসক পরিষদরা আসতো না, তাহলে কিছু লোক মারা যেত, আরো কম লোক মারা যেত, আরো কম লোক। কারণ কেউ দেখেন যে রক্ত বন্ধ হয় নাই, কিন্তু আমরা রক্ত বন্ধ করতে পারতেছি, ডাক্তার নাই। যে ডাক্তারের অবহেলার জন্য আরো নাইলে 5-7 জন লোক মারা। আমরা জানি আগস্ট কলঙ্কের মাস, বারবার পরাজিত শক্তির আগস্ট মাসটিকেই বেছে নেয়। তো অনেক নাটকীয়তার পর বিচার হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন এবং প্রতিমন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়েছে। তো দুজনই পলাতক। জি জি, না, লুৎফুর রহমান বাবর বাবর রয়েছে। বিষয়টি কিভাবে দেখছেন? রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে একজন প্রতিমন্ত্রী জড়িত ছিলেন। আমি আগেই বলেছি, দেখেন 75-এর 15ই আগস্ট জিয়াউর রহমান সাহেব যারা স্বঘোষিত খুনি, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরিতে তাদেরকে পুরস্কৃত করেছে। সেই জন্য আমরা বলবো এখন পর্যন্ত জিয়াউর রহমান সাহেব 75-এর 15ই আগস্টের কালো রাত্রিকে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনার সুযোগ্য উত্তরসূরি আজকে যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যে কোনো বিষয় আসলেই একটি কথা মাইকে নিয়ে বলতেছে আর তার কিছু কুলাঙ্গার রয়েছে, তাকে নিয়ে সেখানে পাওয়া দেয়। সেই কুলাঙ্গার কিন্তু এখনো বাংলাদেশের একটি রাজনৈতিক আশ্রয় নিয়ে একটি দেশে। আমাদের আগেই বলেছি, আমাদের সরকার এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব পররাষ্ট্র নিয়ে কাজ করতেছেন। বাংলাদেশের যত খুনি, বাংলাদেশে আত্মস্বীকৃত, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এবং যে সমস্ত খুনিরা, এই 21শে আগস্টের খুনিরা পৃথিবীর যে যেখানে থাকুক না কেন, একদিন না একদিন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং তাদের রায় দ্রুত কার্যকর হবে। সেটা তারেক জিয়া হোক আর যে কোনো মানুষই হোক, তাকে বাংলাদেশে আসতে হবে, এসেই তার রায় কার্যকর হবে ইনশাআল্লাহ। যতই সে রাজনৈতিক আশ্রয় নোক, হয়তো ইংল্যান্ডের সাথে বাংলাদেশের এই ধরনের কোনো চুক্তি এখন পর্যন্ত হয় নাই, যেটা আমার মনে হয় বেশি দূরে নেই, আমরা সেই দিকে আগাচ্ছি। তখন আর তারেক জিয়া বলে না যে যাহারাই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে। আপনি কি মনে করেন এখনো নেত্রী সংখ্যামুক্ত বা স্বাধীনতা বিরোধীরা যারা নেত্রীকে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য হত্যা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন কি নিরাপদ? বাংলাদেশে জঙ্গি মুক্ত বা জঙ্গি কার্যক্রম আছে? আমরা মনে করি যে 1975-এর 15ই আগস্ট যে পাকিস্তানের কিছু দূষররা এবং সেনাবাহিনীর কর্মকর্তা সহ যারা সৈনিক রয়েছিলেন উচ্চবিলাসী, এই 1975-এর 15ই আগস্ট আর 2004-এর 21শে আগস্ট একই সুতায় গাঁথা। একই সুতায় গাঁথা এই জন্যই বলছি, বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করলো মেজর জিয়াউর রহমান। হত্যা মানে উনাদের নীল নকশাকারী, উনাদের ইন্ধনেই তাদের সপরিবার মারা গেলেন এবং পরবর্তীতে উনি সামরিক আইন করে তার ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করলেন, ওনাদের যাতে বিচার না হয়, সেটা করলেন জিয়াউর রহমান। আবার 21শে আগস্টে উনি জিয়াউর রহমানেরই উত্তরাধিকারী তারেক জিয়া এবং খালেদা জিয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ এবং এই যে তখন এই যে জঙ্গি গোষ্ঠীর যারা আছে, নিজামীর যারা আশেপাশে ছিল, ওনাদেরকে নিয়েই এই 21 আগস্টের ঘটনাটা ঘটিয়েছিল, যাতে বঙ্গবন্ধু সহ তাদের সহধর্মিণী এবং ছেলেদেরকে হত্যা করেছে। এখন শেখ হাসিনাকে হত্যা করলে আওয়ামী লীগ চিরতরে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করলে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে এখন নিশ্চিহ্ন করা হবে, সেটাই তাদের উদ্দেশ্য ছিল। সেটাই আপনি একটা কথা বলেছেন যে
আহ, ষড়যন্ত্র। জি। 21শে আগস্টের ষড়যন্ত্র দেখেন একেবারে শুরু থেকেই হয়েছে। আগেই বলেছি যে আলামত নষ্ট করে দেওয়া, আমাদের উপরে লাঠিচার্জ করা, আমাদেরকে গ্রেফতার করা, আমাদেরকে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগকে অ্যারেস্ট করা, এটা তো একটা ষড়যন্ত্র। আর দ্বিতীয় ষড়যন্ত্র হলো দেখেন সেখানে আমাদের আদা চাচাকে গ্রেফতার করা। আদা চাচা হলেন গিয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উনি আদা এবং চা খাওয়া, যা এরা মিছিল দিতে দিয়ে এক পর্যায়ে ক্লান্ত, গলা বসে যায়, অথবা বক্তব্য দিতে ক্লান্ত, গলা বসে যায়, তাদেরকে আদা খাবার। উনি উনার বৃদ্ধ লোক, গরিব লোক, টাকা পয়সা নাই, কিন্তু এই কাজটুকু উনি করেন। এইটা বাংলাদেশ আওয়ামী লীগের হিস্ট্রিতেও কিংবা দেখবেন সব জায়গায় কিছু কিছু লোক রয়েছে। সেই আদা চাচাকে গ্রেফতার করা হলো নাকি? আদা চাচা নাকি সক্রেটিক ক্যাডেট? এটা মানে এই যে একটা আলামত কিংবা একটা আমানো, যেটা আর কি হাসির যে হলো, এটাই হলো গিয়ে বাস্তবতা। কিন্তু সবচেয়ে আমাদের যেটা হলো গিয়ে আমাদের যে 21শে আগস্টের যে বিচারটা হলো কিংবা 21শে আগস্টের যে তদন্ত হলো, সেই তদন্তে কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কিন্তু তদন্ত 111 সরকার, দ্যাট মিনস ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের সরকারের সময়ই এই তদন্তটা হয়েছে। এবং সবচেয়ে ভালো দিকটা হলো গিয়ে দেখেন ইয়াজউদ্দিন সাহেব বিএনপির গরানা, বিএনপি থেকে নির্বাচিত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেব খালেদা জিয়া এবং তারেক জিয়া সাহেবের নিয়োগপ্রাপ্ত, এবং কি খালেদা জিয়ার গ্রামের বাড়ি যে জেলাতে, সেই জেলার নিয়োগপ্রাপ্ত হলেন গিয়ারি মঈনুদ্দিন সাহেব। আর ফখরুদ্দিন সাহেব হলেন, এই দুজনে ফখরুদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছে। আমরা তো আন্দোলন সংগ্রাম করেছিলাম তাদের বিরুদ্ধেই, কিন্তু সুতরাং এই তিনজনই হলেন গিয়ে তাদের নেতৃত্বে, তিনজনের নেতৃত্বে এই তারেক জিয়ার নামটা এসেছে এবং বাবর সাহেবের নাম এসেছে, এবং আমাদের যে মুফতি হান্নান সাহেবের নাম এসেছে। তাকে ইয়ে হলো গিয়ে তার ফাঁসি হয়েছে। সুতরাং আমি আগেই বলেছি এই রায় কিংবা তদন্ত যেটাই হয়েছে এটা হলো গিয়ে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রায় এবং স্বচ্ছভাবে তদন্ত হয়েছে। সুতরাং স্বচ্ছভাবে তদন্ত হয়ে যে রায় হয়েছে, সেই রায়ে তারেক জিয়া পৃথিবীর যেখানে থাকেন না কেন সেখান থেকে একদিন না একদিন বাংলাদেশে আসবেন এবং তার রায় বাস্তবায়ন করবেন। গ্রেনেড গুলো পাকিস্তান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, সেটা তো তৎকালীন সময় সবাই জানে, আজকেও জানে। 10টা অস্ত্র এসেছিল। আপনি দেখেন এই যে 10 ট্রাক অবৈধ অস্ত্র ধরা হলো, একজন একবার ধরা হয়েছে, কিন্তু এইভাবে তো আরো হাজার হাজার ট্রাক এই রাস্তা দিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আপনি এই যে আর্চিস গ্রেনেড যেটা হলো যুদ্ধ ময়দানে যে গ্রেনেডটা চার্জ হয়, সর্বপ্রথম সিলেটের আমাদের টিলাগড়ে আমাদের বদরুল্লাহ কামরান উপরে চার্জ করা হয়েছিল আমার ভাইয়ের নামে একটি খেলা উদ্বোধন করতে গিয়ে, সেই 2003 সালের ডিসেম্বর মাসে। সুতরাং শুরু হয়েছে সিলেট থেকেই। কারণ খালেদা জিয়া বলেন আর জামায়াতে ইসলাম বলেন, জামায়াতে ইসলাম প্রথমত হলো গিয়ারি তারা বলে তারা মডার্ন ইসলাম। ইসলামে কিন্তু মডার্ন কিছু নাই। মডার্নে ইসলাম কিংবা কোরআনের উপরে আর মডার্ন কোন ধর্ম থাকতে পারে না, এবং আমরা সেটা বিশ্বাস করি। কোরআনে আজকে যে সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, এত উঁচু উঁচু জায়গায় গেছে, এত তো ইয়ে করতে, সব কিন্তু কোরআন থেকে নিয়ে এসেছে। সুতরাং তারা বলে তারা মডার্ন ইসলাম। সেই মডার্ন ইসলামে তারা বলে যে আমরা কোনো মাজার পূজা করি, আমাদের মাজারে আমাদের যারা ভক্তবৃন্দ যায় কেউ কোনো পুজো করে নেয়। আমাদের খালেদা জিয়াও মাজারে আসেন, শেখ হাসিনাও মাজারে আসেন, এবং সিলেট থেকেই শুরু হয়ে গেলে এই দুই খালেদা জিয়া এবং শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু হয়। কিন্তু জামাতে ইসলাম সেখানে বিএনপিকে এমন ভাবে সুসংগঠিত করেছে, সুসংগঠিত করেই সিলেট থেকে শুরু করা হয়েছে যে গ্রেনেড হামলা, সিলেট থেকে শুরু করা হয়েছে বোমা হামলা। দেখেন আমাদের শাহ এস এম কিবরিয়া শুধু তিনি বাংলাদেশের জন্য নয়, তিনি পৃথিবীর মধ্যে একটি পরিচিত মানুষ। সারা পৃথিবীর মানুষ যে সময় ওনাকে হত্যা করা হয়, সারা পৃথিবীর মানুষ তারা জাতিসংঘের যে সমস্ত জাতিসংঘের মহাসচিব অনেকে ওনাকে নিয়ে কথাবার্তা বলেছে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমাদের একটি প্রোগ্রাম রয়েছে, আমরা এই 21শে আগস্ট নিয়ে আর একটি প্রোগ্রামে যাব। আমাদের এই অনুষ্ঠান যে আবার যারা দেখতেছেন আপনাকে বলতেছি আমাদের জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে 2021 সালের কথা বলেছেন। 2021 সালের ভিতরে আমরা মধ্যায়ের দেশ হব, আল্লাহর হুকুম সেইটা জাতিসংঘ আরো 1 বছর আগে, আমাদের 2 বছর আগে বলেছে আমরা মধ্যায়ের দেশ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভিশন 41 বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা 2041 সালে আমরা পৃথিবীর একটি উন্নত রাষ্ট্রে আমরা যাব,
আজকে জননেত্রী শেখ হাসিনা যে সময় নির্বাচনের সময় 2008 সালে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন খালেদা জিয়া বলেছিলেন যে মানুষকে ভোট নেওয়ার জন্য ডিজিটাল মিশন বাস্তবায়ন করা। যাই হোক, খালেদা জিয়া অনেকদিন পরে বুঝতে পেরেছে। আজকে গত পরশুদিন খালেদা জিয়া এই করোনা মহামারী ভ্যাকসিন নিয়েছে। উনি যে নেত্রী বলেন যে পদ্মা ব্রিজে বিএনপি কোনো লোক পদ্মা ব্রিজে গাড়িতে উঠবা না, পদ্মা ব্রিজে যাবা না, কারণ এটা জোড়াতালি ব্রিজ, এইটা রোডের পরিবর্তে এটা বাস দেওয়া হয়েছে। মানে এই ধরনের কথা যিনি বলতে পারেন, সুতরাং এই ধরনের লোক প্রধানমন্ত্রী যিনি একটা দেশে থাকতে পারেন, সেই দেশে আয় উন্নতি, বাংলাদেশের রাজনীতি সামাজিক কি হবে কিনা সেটা আপনারা জানেন। বিশ্বের যারা রয়েছেন আমাদের, আজকে যারা আমাদের এই বক্তব্য শুনতেছে, সবার প্রতি অনুরোধ, সবাই যেন আমাদের প্রিয় নেত্রী, এই বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জন্য বঙ্গবন্ধু সুযোগ্য তনয়া আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ এবং দেশের জন্য কাজ করে যাচ্ছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সহি সালামতে রাখে, তার নেক হায়াত দারাজ করুন, এবং তাকে সুস্থ থাকলে, তিনি যদি সুস্থ থাকেন তাহলে দেশ সুস্থ থাকবে, আর তার হাতে যদি দেশ থাকে তাহলে দেশ কখনো পথ হারাবে না। ওদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই প্রিয় দর্শক, আমরা আজ 21শে আগস্টের দুজন প্রত্যক্ষদর্শীর মুখ থেকে শুনলাম সেদিনের ভয়াবহ বর্ণনা। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেন কখনো কোনো জঙ্গি গোষ্ঠী মাথা দিয়ে উঠতে না পারে, বাংলার মাটিতে যেন কখনো আর কোনো গ্রেনেড হামলা না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।